আপনি যদি কোনো ব্যবস্থার পরিবর্তন চান, তবে সোজা পথ প্রথমে সেই ব্যবস্থার ভেতরে প্রবেশ করা, তারপর ভেতর থেকেই রূপান্তর ঘটানো। এবারের জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী ঠিক এই নীতিকেই সামনে রেখে মাঠে নেমেছে। কারণ সিস্টেমে প্রবেশ করতে হলে শুধু নিজের অনুসারীদের নয়, সমাজের সর্বস্তরের মানুষকে জায়গা দিতে হয়, বিশেষ করে ভোটের রাজনীতির ক্ষেত্রে, যা রাষ্ট্র ক্ষমতা নির্ধারণ করে। সবাইকে ধারণের নীতি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ইংরেজিতে এই ধারণাকে বলে ইনক্লুসিভ পলিটিক্স, আর বাংলায় আমরা বলি অন্তর্ভুক্তিমূলক রাজনীতি। নির্বাচনী লড়াইয়ে সফল হওয়ার অন্যতম উপায় হল কৌশলগত জোট, যেখানে প্রতিটি দল নিজের পরিচয় ও মতাদর্শ ধরে রাখে, কিন্তু একটি কমন গোল সামনে রেখে একসাথে কাজ করে। এই নির্বাচনের সম্ভাবনা ইসলামী ৮ দলের জোট ঠিক এমনই এক উদাহরণ। অনেকেই কল্পনাও করতে পারেনি যে জামাতের সাথে চরমনাইপন্থী ইসলামী আন্দোলন একসাথে দাঁড়াবে, কিন্তু বাস্তবে সেটাই হয়েছে। রাজনীতির অঙ্কে এবার এমন সমীকরণ হয়েছে যা অতীতে অসম্ভব বলে মনে হতো। ৫ই আগস্টের পর থেকে এই অন্তর্ভুক্তিমূলক রাজনীতির প্রথম বাস্তব প্রয়োগ শুরু হয় ইসলামী ছাত্র শিবিরের হাত ধরে। বলা যায় ছাত্র শিবিরই প্রথম এই ধারণাটিকে কার্যকর মডেলে রূপ দেয়। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে হিন্দু, নন হিজাবি, বৌদ্ধ, চাকমা, এমনকি ধর্মনিরপেক্ষ পরিবেশ থেকে আসা শিক্ষার্থীদের নিজেদের প্যানেলে অন্তর্ভুক্ত করে ভোটে নামে এবং বিস্ময়করভাবে ব্যাপক ব্যবধানে জয় পায়। এরই ধারাবাহিকতায় দেখা গেছে পরিবর্তনের স্পষ্ট রূপ শুধু বিশ্ববিদ্যালয়ের সিস্টেমই নয়, শিবিরের প্যানেলে থাকা ভিন্ন মতাদর্শের সদস্যেরও মধ্যে পরিবর্তনের ছাপ পড়েছে। যেমন নন হিজাবি ফাতিমা তাসনিম জুমা এখন পুরোপুরি হিজাবি নারী, অর্থাৎ দাওয়াতি কর্মকাণ্ড ছড়ানোর ক্ষেত্রেও এই ইনক্লুসিভ রাজনীতি একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। এই দীর্ঘ বিশ্লেষণ তোলার কারণ, জামাত এবার এমন এক দৃষ্টান্ত স্থাপন করেছে যা বাংলাদেশের রাজনীতিতে খুব কম দেখা গেছে। তারা প্রথমবারের মতো একজন হিন্দু জনগোষ্ঠীর প্রতিনিধিকে সরাসরি সংসদ সদস্য প্রার্থী করেছে। এই সিদ্ধান্ত ঘিরে চলছে বিস্তর আলোচনা, সমালোচনা, প্রশংসা আর প্রশ্ন। শ্রীকৃষ্ণ নন্দী, ধনাঢ্য ব্যবসায়ী, খুলনা ১, দাপট, বটিয়াঘাটা এই আসনের দাঁড়িপাল্লার প্রার্থী। তিনি জামাত ইসলামী অমুসলিম শাখার খুলনা জেলা সভাপতি। অনেকেই জানেন না যে জামাতের এমন আরও বেশ কিছু শাখা আছে, তার মধ্যে নারী সদস্যদের জন্য আলাদা মহিলা জামাত অন্যতম। খুলনার পুরো রাজনীতিতে এখন অন্যতম আলোচিত নাম কৃষ্ণনন্দী। জামাতের রাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকেই তার উপস্থিতি বিভিন্ন সমাবেশে চোখে পড়ার মতো। দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে গিয়ে তিনি স্থানীয় মানুষের কাছে দ্রুত গ্রহণযোগ্যতা পেয়েছেন। খুলনার যে 5টি আসনকে হিন্দু অধ্যুষিত ঘাঁটি বলা হয়, তার একটি খুলনা ১ এবং আরেকটি খুলনা ৫। খুলনা ৫ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। ২০০১ সালেও তিনি এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। এবারও তিনি প্রার্থী এবং অতীতের মতো এখনও বিপুল সংখ্যক হিন্দু ভোটার তার নির্বাচনী সমাবেশে উপস্থিত হচ্ছেন। পিছনে বড় ভূমিকা রাখছেন কৃষ্ণনন্দী, যিনি নিজ এলাকাতেও বিশেষ জনপ্রিয়। খুলনা ১ আসনের প্রার্থী কৃষ্ণনন্দী শুধু ব্যবসায়ী নন, তিনি ডুমুরিয়ার চুকননগর বাণিজ্যিক অঞ্চলে একাধিক প্রতিষ্ঠান পরিচালনা করেন। সম্প্রতি এক সভায় তিনি বলেন, আমি ২০০৭ সাল থেকে জামাতে ইসলামের রাজনীতির সঙ্গে জড়িত। গেল আওয়ামী লীগ সরকারের দমন নিপীড়নের সময়ও জামাতের নেতাকর্মীদের পাশে ছিলাম। জনগণের সাথে মিশে থাকা, তাদের সমস্যার সমাধানে দৌড়ানো, এ কারণেই স্থানীয় মানুষের কাছে তিনি ঘনিষ্ঠ ও আপনজন। এখন প্রশ্ন, জামাতের এই ইনক্লুসিভ পলিটিক্স কেমন ফল দেবে? কৃষ্ণনন্দী কি শুধু প্রতীকী প্রার্থী, নাকি জেতার মতো বাস্তব গ্রহণযোগ্যতা আছে? এই নিয়ে স্থানীয় হিন্দু ভোটার সুপ্রিম সাহা তার পর্যবেক্ষণ লিখেছেন। আবশ্যিক দ্বন্দ্ব থাকলেও জামাতের পলিটিক্যাল মুভের প্রশংসা না করে পারি না। খুলনা ১ আমার আসন, এখানে হিন্দু ভোট ডিসাইডিং ফ্যাক্টর, মানে হিন্দুরা যাকে চাইবে তিনি এমপি হবেন। বিএনপি এখনও প্রার্থী দেয়নি এই আসনে, জোটের অন্য শরিকদের জন্য এইটা ফাঁকা রাখা হয়েছে। এনপিপি যারা দিচ্ছে তারা চিনি না, ওয়াহিদুজ্জামান নামে একজন মনে হয়। আমার এলাকার মানুষকে আমি চিনি, তারা না চেনা প্রার্থীদের ভোট দেবে না। তার উপর ওই প্রার্থীর বয়সও কম। বয়স কম থাকলে সেইটা পোষাইতে যে কারিশমা লাগে তাও তার মধ্যে দেখি নাই। অর্থাৎ বিএনপি এবং এনপিপি এখানে তেমন একটা শক্তিশালী নয়। এর মধ্যে মাস্টার স্ট্রোক খেলছে জামাত, একজন হিন্দুকে দাঁড় করিয়ে দিয়েছে। ওইদিকে মুসলিম ভোট দুজনের মধ্যে, মানে বিএনপি আর এনপিপির প্রার্থীর মধ্যে কিছুটা হলেও ভাগ হয়ে যাবে। ডাকসু নির্বাচনে শিবিরের গেম দেখে বুঝছিলাম যে পোস্ট আইডিওলজিক্যাল স্টেট তারা মেনে নিয়েছে। জামাতের এই মুভ দেখে শিওর হওয়া গেল
অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক আব্দুল্লাহ আল মামুন লিখেছেন, জামাতের কৌশলের কাছে অন্যান্য রাজনৈতিক দল এখনও শিশু। শুধু জামাত যদি 5ই আগস্টের পরবর্তী রাজনৈতিক স্পেস আজীবন পায়, তাহলে কোনো সেকুলার দলই তাদের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে পারবে না। হয় সেকুলারদের জামাতের মতো ওয়েলফেয়ার পলিটিক্স শিখতে হবে, নয়তো রাজনীতি ছেড়ে দিতে হবে। এইটা অবশ্য সেকুলাররা অলরেডি আজ করতে পেরেছে, যেমনভাবে পেরেছিল ফ্যাসিস্ট হাসিনা। তাই তো হাসিনার অনুপস্থিতিতে বর্তমান সেকুলাররাও বিভিন্ন জায়গায় জামাতের ওপর চড়াও হয়ে জামাতকে স্তব্ধ করে দিতে চাচ্ছে। সেকুলারদের এই হাল দেখেই ভালো লাগছে যে সেকুলার সমাজ হয় ওয়েলফেয়ার পলিটিক্সে আসো, নয়তো পলিটিক্সের রেস থেকে বিদায় হও। সামনের দিন ওয়েলফেয়ার পলিটিক্সের দিন, আর এই পলিটিক্সের প্রধান প্রবক্তা জামাত ইসলামী। সর্বশেষ কথা হলো, জামাতের এই অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কৌশল ভুল না সঠিক তা সময়ই প্রমাণ করবে। তবে যেটা নিশ্চিত, হিন্দু জনগোষ্ঠীকে পুরোপুরি বাদ দিলে প্রায় 1 কোটি ভোট স্বাভাবিকভাবে বিএনপির ঘরে চলে যেত। কিন্তু জামাত এবার সেই জায়গাটি ভেঙে দিয়েছে। এখন অপেক্ষা, ছাত্র শিবির যেভাবে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করে ছাত্র রাজনীতির মানচিত্র বদলে দিয়েছে, ঠিক তেমনি জামাত কি রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনের পথেও এই কৌশল সফলভাবে প্রয়োগ করতে পারে? দর্শক, আপনার মতামত কি? এই সিদ্ধান্ত সঠিক নাকি ভুল? কমেন্টে জানান। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন। ধন্যবাদ।